My dear students, you are watching my YouTube channel ঘরে ঘরে ইংলিশ। এই চ্যানেল ভিজিট করে যদি তোমার মনে হয় তুমি কিছু পরিমাণ উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, যাতে নতুন কোনো ভিডিও আমি যদি করি নোটিফিকেশন তোমাদের ফোনে যাতে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, প্রথমে এই যে গ্রামার প্র্যাকটিস আমি করাচ্ছি, যেটা মাধ্যমিক পরীক্ষায় আসবে, 9, 8 সব ক্লাসেই আসতে পারে। এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বটাকে আমার সিলেক্ট করতে হবে। বলছে আই রিটার্ন, এগুলো যেগুলো রয়েছে রিটার্ন, উইল রিটার্ন আর হ্যাড রিটার্ন দ্য বুক অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ ইট, অর্থাৎ বইটা যেই পড়া হবে আমি কিন্তু রিটার্ন করে দেব। দেখো, এই ফিনিশ ভার্বটা প্রেজেন্টে আছে, যেহেতু এটা প্রেজেন্টে আছে তাই এই যে রিটার্নড পাস্টে আছে এটাও হবে না, হ্যাড রিটার্নড যেটা পাস্ট পারফেক্ট আছে সেটাও হবে না। তাহলে উত্তর কোনটা হবে? উইল রিটার্ন। তাহলে আমি এখানে লিখে দেবো উইল রিটার্ন। এবারে দেখো, গান্ধীজি এখানে বলছে অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, অর্থাৎ গান্ধীজি যখন প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিল তখন তাকে গুলি করা হয়েছিল। তাহলে এই যে শর্ট 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 দেখতে পাচ্ছ, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? শুট। শুট মানে গুলি করা। শুটের পাস্ট ফর্ম হচ্ছে শর্ট, পাস্ট পার্টিসিপল শট। তাহলে এই যে যেটা রয়েছে না, হ্যাড শট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এই শটটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা যদি তুমি লেখো তাহলে মনে হবে গান্ধীজি বোধহয় কাউকে গুলি করেছিল, তা তো নয়। আবার এই যে শট, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ইনডেফিনিট। তুমি যদি এটাকে নাও তার মানে হবে গান্ধীজি কাউকে গুলি করেছিল, কারণ এই দুটোই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এই দুটো যে কোনো একটা লেখা মানেই দাঁড়াচ্ছে গান্ধীজি গুলি করেছিল। নো, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। তাহলে আমাকে এমন একটা নিতে হবে যেটা প্যাসিভ, আর সেটা একমাত্র এইটাই। কি হবে? হ্যাড বিন শট, অর্থাৎ পাস্ট পারফেক্টে প্যাসিভে আছে, যার মানে দাঁড়াচ্ছে গান্ধীজি গুলি করেনি, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আর এই দুটোর একটা যদি লেখো তাহলে ইতিহাস বদলে যাবে। তার মানে মনে হবে গান্ধীজি নাথুরাম গডসেকে গুলি করেছিল। না, নাথুরাম গডসের দ্বারা গুলি করা হয়েছিল কাকে? গান্ধীজিকে। তাহলে উত্তর আমি কোনটা সিলেক্ট করব? হ্যাড বিন শট। ওকে, তাহলে লিখি আমি উত্তরটা। তাহলে উত্তর হবে হ্যাড বিন শট। এটাই চলে এসো। ইট, এই অনেকগুলো অপশন আছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, এই যে জিনিসটা দেখছো সিন্স, অর্থাৎ আজকে সকাল 8টা থেকে বৃষ্টি হচ্ছিল, এই সিন্স কথাটা আছে মানে 100% এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিন্স 8 o'clock দিস মর্নিং না থেকে যদি এখানে থাকতো ফর 3 hours কি ফর 4 hours, অর্থাৎ সিন্স বা ফর দিয়ে বোঝাচ্ছে যে বৃষ্টি হওয়ার কাজটা আগে শুরু হয়ে এখনো জিনিসটা কি চলছে। অর্থাৎ সিন্স আর ফরের পরে যদি একটা টাইম পিরিয়ড বা একটা পয়েন্ট অফ টাইম থাকে যে এই সময় থেকে বৃষ্টি হচ্ছিল, তাহলে অবশ্যই কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা হবে। আমি লিখে দিই তাহলে উত্তরটা। তাহলে যেহেতু সিন্স বা যদিও বা ফর থাকতো, ফরের পরে যদি একটা টাইম পিরিয়ড থাকতো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উত্তর হবে কোনটা? হ্যাজ বিন রেইনিং। সুতরাং এখানে সিন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করলো কোন ভার্বটা হবে সেটা ডিসাইড করার ক্ষেত্রে। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশনস। যখন সে ফিরেছিল বাইরে থেকে, দেশে ফিরেছিল, সে অ্যাকচুয়ালি এই হিটা হচ্ছে সেলিম আলী সম্পর্কে বলা হচ্ছে, যিনি একজন গ্রেট পক্ষী বিশারদ, ভারতের পক্ষী বিশারদ তিনি। তো তিনি করেছিলেন মানে দেশে ফেরার পরে, বাড়িতে ফেরার পরে তিনি করেছিলেন কি? করেছিলেন জুওলজি সাবজেক্টের উপরে একটি কোর্স করেছিলেন। তাহলে আমি এখানে দেবো কি? এ, আর্টিকেল দেবো এ কোর্স কোন সাবজেক্টেতে? জিওলজিতে। তাহলে এটা দেবো কি? ইন জিওলজি। এবং সেই কোর্স করার পরে তিনি এই যে সংস্থা দেখছো বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির গাইড হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন। তাহলে এই যে মিউজিয়ামটার গাইড হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন ওই কোর্সটা করার পরে। তাহলে মিউজিয়াম অফ, যখনই দেখছো এটা একটা নির্দিষ্ট কি ইনস্টিটিউশনের কথা বলছে, পার্টিকুলার ইনস্টিটিউশন, তখন অবশ্যই এখানে কি হবে? এটা কারণ এই যে সোসাইটি, এই যে ইনস্টিটিউশন, এই যে মিউজিয়াম, সেটা তো পার্টিকুলারলি একটাই জগতে আছে। তাই যেমন সূর্য একটা, দ্য সান, যেমন স্টেটসম্যান একটাই পত্রিকা, দ্য স্টেটসম্যান, ঠিক তেমনি এটা হবে দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। আর্টিকেল প্রিপোজিশন কমপ্লিট হলো। দেখো, রিনা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্য মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এবং যেহেতু ইন্টেলিজেন্ট একটা পলিসিলেবল, মানে ইন্টেলিজেন্ট ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে, তাই সুপারলেটিভের জন্য কি ইউজ হয়েছে? মোস্ট। আজকে যদি এটা থাকতো টল, তাহলে সিম্পল হয়ে যেত কি? দি টলেস্ট, তখন কিন্তু আর মোস্টটা লাগতো না। তো এখানে সুপারলেটিভের জন্য মোস্টটাকে ইউজ করা হয়েছে, আর বলেছে পজিটিভ ডিগ্রি করো। আমি কয়েকটা ভাগ করি, একটা হচ্ছে রিনা, যার সম্পর্কে বলা হয়েছে, আর সুপারলেটিভ একটা এই যে
ভার্ব নিয়ে একটা পার্ট করলাম যে সে হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট, আর লাস্টের পার্ট কি না গার্ল ইন দ্য ক্লাস। আমি কি করব, পজিটিভ ডিগ্রি করলে এই পুরোটাকে সামনে আনবো, শুধু তার আগে লিখবো নো আদার। প্লিজ রিমেম্বার, প্রথমে কি দেবো, নো আদার। তাহলে আমি লিখি প্রথমে, শুরুতেই নো আদার দেওয়ার পরেই পজিটিভ ডিগ্রি করতে হলে এই পুরো পিছনটাকে আমি কি সামনে নিয়ে আসবো নো আদারের পরে। তাহলে ওইটা লিখবো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। এইটা লেখার পরে এই যে পার্টটা দেখছো ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এই ইজটা ইজি থাকবে যেহেতু এখানে গার্লটা কি সিঙ্গুলার। তাহলে আমি ইজটা লিখবো, দিয়ে এই যে দি মোস্ট ইন্টেলিজেন্ট, এটা তো সুপারলেটিভ করতে বলেছে আমার পজিটিভ, তাহলে আমি শুধু পজিটিভ ডিগ্রি কি নেব, অ্যাডজেক্টিভ। মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভ ডিগ্রি শুধু ইন্টেলিজেন্ট, কিন্তু যখনই সেটা বসাবো আমার তার আগে একটা অ্যাজ পরে একটা অ্যাজ বসাতে হবে। তাহলে লিখে দিলাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট। দেখো এই পার্টটাই আমি আনলাম, ছিল দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, পজিটিভ ডিগ্রি করলাম অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। ব্যাস, এইটা বলার পরে এই যে ক্লাসের কোনো মেয়ে না কোনো মেয়ে ততটা ইন্টেলিজেন্ট যতটা কে, যতটা রিনা। তাহলে পিছনটা যেমন এখানে এসেছিল, এবার রিনাটা এখানে চলে যাবে। আমি এখানে কি লিখে দেবো, রিনা। আমার পজিটিভ ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। বলছে অনলি গড নোজ এভরিথিং, নেগেটিভ করতে বলেছে। কি কি শব্দ থাকলে নেগেটিভ হয়, নো, নট, নেভার, নাইদার, নাথিং, নান, নাইদার, নর ইত্যাদি যা কিছু, এদের মধ্যে যে কেউ থাকলেই কি হবে, নেগেটিভ। তুমি যখনই দেখবে একটা কি রয়েছে অনলি, তুমি নিশ্চিন্তে সেই অনলির জায়গায় লিখে দেবে নান বাট। কি লিখবে, নান বাট। তাহলে আমি অনলির জায়গায় লিখবো কি, নান বাট। জাস্ট অনলির জায়গায় নান বাটটা লিখে দেওয়ার পরে আমার আর কোনো চিন্তা নেই, বাকি যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে, তাহলে আমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। অর্থাৎ অনলির জায়গায় নান বাট দিয়ে যা আছে লিখে দেবো, আমার উত্তর হয়ে যাবে। এই নানের উপস্থিতি বলে দেবে বাক্যটার নেগেটিভ সেন্টেন্স। তবে অনলির পরে গড বা কোনো মানুষ ইত্যাদি না থেকে যদি এখানে কোনো একটা বস্তু থাকতো, ফ্লাওয়ার বা বুক, অনলি দ্য বুক ইজ অন দ্য টেবল, তখন কিন্তু বুক যেহেতু বস্তু, ফ্লাওয়ার যেহেতু বস্তু, তখন এই নান বাট না লিখে তোমাকে লিখতে হতো নাথিং বাট। তাহলে একটু খেয়াল করবে যে অনলির পরে যদি কোনো বস্তু থাকে তখন তুমি অনলির বদলে নান বাট না দিয়ে নাথিং বাট দেবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু গড আছে, তাহলে আমি এই জন্যই কি দিয়েছি, নান বাট। দেখো লেখা রয়েছে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। এই অ্যান্সারটা ভার্বে আছে, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, তার নাউন ফর্ম আনতে হবে। অ্যান্সারের নাউন ফর্মও কি, অ্যান্সার। অ্যান্সারের নাউন ফর্মটা সেম, অ্যান্সার। যখন এইটার ভার্বে আছে তখন তার বাংলা মানে কি বলতো, সে উত্তর দিয়েছিল। এখন যেই আমি এই ভার্বকে নাউন ফর্মে নিয়ে যাব অ্যান্সার, তখন এটা যেই নাউন ফর্ম অ্যান্সার হিসেবে আমি ব্যবহার করব, তখন এই অ্যান্সারের মানে হবে শুধু উত্তর। সে নাউন হয়ে যাবে, তাই সে বলবে আমি শুধু উত্তর বোঝাবো, আমার মানে হবে শুধু উত্তর। কি দিয়েছিল, উত্তর। আমি এই যে দিয়েছিল ক্রিয়াপদটা, তার দায়িত্ব আমি নেব না। যতক্ষণ আমি ভার্ব আছি ততক্ষণ আমি এই মানেটাই বোঝাবো যে উত্তর দিয়েছিল। তুমি আমাকে ডিমোশন করে আমাকে নাউনে পরিণত করছো, তাহলে আমি আমার তরফ থেকে শুধু একটাই মানে দেব, সেটা হচ্ছে কি অ্যান্সার মানে কি উত্তর। তাহলে এই নাউন কিন্তু এই দিয়েছিলোর দায়িত্ব আর নেবে না। এদিকে আবার ভার্বকে যদি তুমি নাউন করো, তাহলে বাক্যে ভার্বের যে সিট, ভার্বের যে পজিশন, সেটা খালি হয়ে যাচ্ছে। আর উইদাউট ভার্ব সেন্টেন্স কি করে দাঁড়াবে? তার মানে আমার বাইরে থেকে একটা ভার্ব আনতে হবে, এমন একটা ভার্ব আনতে হবে যেটা এই দিয়েছিলটাকে বোঝাবে। তো আমাদের জানা ইংরেজি তো কি, দেওয়া ইংরেজি গিভ। তাহলে যেই আমি গিভ দেব, তখন কিন্তু অ্যান্সার্ড বলে দেবে যে ভাই গিভ তুমি বসো, কিন্তু তুমি কিন্তু ভার্বের পাস্ট ফর্মে বসবে, কারণ এখানে অ্যান্সারটা ভার্বের পাস্ট ফর্মে ছিল। তাহলে যে গিভটা আমি আনবো সেটা কিন্তু গিভ হবে না, সেটা হবে গেভ। তাহলে দেখে নাও অ্যান্সারটা কি হয়। তাহলে দেখে নাও কিভাবে কি হলো। এখানে অ্যান্সার যখন নিজেই ভার্ব ছিল, তখন সে এই দুটো শব্দকেই বোঝাচ্ছিল, কারণ সে তো ভার্ব, তার মানে সেটা একটা কাজ বোঝাবে। কি কাজ করছিল? উত্তর দেওয়ার কাজটা সে করেছিল। কিন্তু যেই অ্যান্সারকে নাউন করলাম, তখন অ্যান্সার যখন নাউন হয়ে গেল, এই অ্যান্সারটা যে নাউন হয়ে গেল, তখন তার মানে শুধু হলো উত্তর, আর দিয়েছিল দায়িত্ব কে নিল? গেভ। এবং গিভ লিখলে হবে না, এটা গিভের পাস্ট ফর্ম করতে হবে, যেহেতু অ্যান্সারটাও কিসের রয়েছে? ভার্বের 2 নম্বর, তাই এটা ভার্বের 2 নম্বর হলো। তাহলে অ্যান্সার যে দুটো শব্দকে বোঝাতো উত্তর দিয়েছিল, সেটা ভাগাভাগি হয়ে গিয়েছিল। দিয়েছিল দায়িত্ব কে নিল? গেভ।
আর অ্যান্সার শুধু কোনটাকে ইন্ডিকেট করলো, উত্তর। কারণ নাউন শুধু সেই নামটা বোঝাবে, সেই শব্দটা বোঝাবে, কোনো কাজ বোঝাবে না। যে কাজ বোঝানোর জন্য কাকে আলাদা করে আনতে হলো, গিভকে আনতে হলো, এবং গিভের পাস্ট ফর্মটাই বসাতে হলো। তো বসাতেই হবে, কারণ যে ভার্বের দায়িত্ব ছিল তাকে আমি ঘাড় ধরে কিসে নিয়ে যাচ্ছি, নাউনে, তাহলে ভার্বের সিটটা তো খালি হলো, তাহলে সেই ভার্বের ব্ল্যাঙ্কটা তো পূরণ করতে হবে আরেকটা ভার্ব দিয়ে। তাই আমি দিলাম কি, দিয়েছিল ইংরেজি কি গিভ, কিন্তু সেটা গেভ করলাম যেহেতু এই অ্যান্সার ভার্বটাও কিসে ছিল, পাস্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, মেয়েটাকে তার মায়ের মতো দেখতে। এই রিজেম্বলের ফ্রেজাল ভার্ব একেবারে চিরন্তন মনে রাখতে হবে, টেক আফটার। কিন্তু রিজেম্বল এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার বলে রিজেম্বলের গায়ে এস আছে, শুধু টেক আফটার লিখলে হবে না, তোমাকে লিখতে হবে টেক্স আফটার। টেক্স আফটার লেখা হয়ে গেল রিজেম্বলস মানে। এবার এসো, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন বা ক্যান্সেলড। আমি কেন ক্যান্সেল লিখেছি, সবসময় যে উইথড্রন থাকবে তা না, ক্যান্সেলডও থাকতে পারে। অর্থাৎ একটা স্ট্রাইক বা একটা ধর্মঘট ডাকা হয়েছিল, একটা বন্ধ ডাকা হয়েছিল, কিন্তু সেটাকে তুলে নেওয়া হয়েছে, প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে। দেখো ওয়াজের পরে আছে, এটা পাস্ট ইনডেফিনিট প্যাসিভ, স্ট্রাইক ক্যান্সেল করতে পারে না, স্ট্রাইকটাকে তুলে নেওয়া হয়েছে কর্তৃপক্ষের দ্বারা। তাহলে এটা ভার্বের কত নম্বর, 3 নম্বর। এই উইথড্র বা ক্যান্সেলের গ্রুপ ভার্ব হচ্ছে কল অফ, কিন্তু যেহেতু এটা ভার্বের পাস্ট পার্টিসিপল বোঝাই যাচ্ছে, তাই তোমার এখানে লিখতে হবে কল্ড অফ। ক্লিয়ার? কল্ড অফ লেখা হয়ে গেল। এখন উইথড্রনের সঙ্গে ক্যান্সেল কেন দিলাম, তুমি উইথড্রনে মানে কল্ড অফ হবে এটা প্র্যাকটিস করে গেছো, বাই চান্স এখানে দিয়ে দিল ক্যান্সেলড, তখন তো সমস্যা হবে। তাই জেনে নাও উইথড্রন বা ক্যান্সেলড দুটো যেটাই থাক, আমি কোন ফ্রেজাল ভার্বকে নেব, কল অফ। এবার এর ফর্ম অনুযায়ী সেটাকে আমি করে দেবো কি, কল্ড অফ। পরেরটা এসো, কেউ এই দাম ইনসাল্ট, এই অপমান কেউ সহ্য করতে পারে না। তাহলে টলারেট মানে সহ্য করা, এন্ডিওর মানেও সহ্য করা, আবার শুধু বিয়ার মানেও কি, সহ্য করা। তাহলে আমার তিনটেই জেনে রাখতে হবে। কেউ কেউ স্টুডেন্ট শুধু টলারেট এইটা নিয়েই এগিয়ে যায়, হঠাৎ করে যদি এন্ডিওর দিয়ে দেয় তখন তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য জানতে হবে টলারেটের বদলে এন্ডিওরও থাকতে পারে, বিয়ারও থাকতে পারে। সেক্ষেত্রে ফ্রেজাল ভার্ব কি হবে, পুট আপ উইথ। কিন্তু পুট আপ উইথই হয় তাই না, টলারেট বা সহ্য করার আরেকটি ফ্রেজাল ভার্ব হচ্ছে বিয়ার উইথ, কিন্তু অপশানে যেটা থাকবে সেটাই লিখবে। এখানে পুট আপ উইথের বদলে যদি বিয়ার উইথ থাকতো তুমি সেটাই লিখতে। তাহলে আমার এখানে উত্তর আমি লিখবো পুট আপ উইথ, যেহেতু অপশানে পুট আপ উইথটাই আছে এবং টলারেট প্রেজেন্ট ফর্মেই আছে, তাই পুট আপ উইথটা প্রেজেন্ট ফর্মেই বসবে। তাছাড়া যদি পাস্ট ফর্ম হতো তাতেও প্রবলেম ছিল না, কারণ পুটের 3টে ফর্মই কি, পুট। চলো অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সার পুট আপ উইথ লিখে দিলাম এবং আমি বিয়ার উইথটাও লিখে দিলাম, কারণ যদি পুট আপ উইথের বদলে বিয়ার উইথ দেয় আমার আর ঘাবড়ানোর কোনো কারণই নেই, কারণ আমি জানি সহ্য করার ফ্রেজাল ভার্ব শুধু পুট আপ উইথ হয় না, বিয়ার উইথও হয়। এবার যেটা থাকবে অপশানে সেটাই তোমরা ব্যবহার করবে। আজকের মতো এই ক্লাসটা শেষ হলো, পরে আবার একটা কোনো ক্লাসে চলে আসবো। ততক্ষণ গুড বাই, ভালো থেকো, পড়াশুনো করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।